আসসালামু আলাইকুম বন্ধুরা। একবার ভেবে দেখুন তো, দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর একজন সিক্রেট এজেন্ট তার সকল কাজকর্ম ছেড়ে একটা নির্জন দ্বীপে একা একা দিন কাটাচ্ছে। তার কোনো বন্ধু নেই, এখানে কেউ তাকে চেনে না। কিন্তু হঠাৎ একদিন সমুদ্রের ঝড় থেকে একটা ছোট্ট মেয়েকে বাঁচাতে গিয়ে তার পুরো দুনিয়াটাই ওলটপালট হয়ে যায়। মেয়েটার দিকে বন্দুক তাক করে যখন ইন্টেলিজেন্স এজেন্সিদেরই লোক বলে ওকে আমাদের হাতে তুলে দাও, তখন আমাদের হিরো একটুও না ঘাবড়ে সোজা তাদের চোখের দিকে তাকিয়ে বলে যে ওর গায়ে যদি একটা আঁচড় লাগে তাহলে পুরো শহর আমি জ্বালিয়ে দেব। তো শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। একদিকে একা একজন মানুষ আর অন্যদিকে পুরো একটা দেশের সবচেয়ে শক্তিশালী সিক্রেট এজেন্সি MI6। সে একা কি পারবে এই ছোট্ট মেয়েটাকে বাঁচাতে, নাকি নিজের অন্ধকার অতীতের হাতেই তাকে প্রাণ দিতে হবে? গল্পের শুরুতে আমরা একটা দুর্গম দ্বীপ দেখতে পাই যেখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর সেই ওয়াচ টাওয়ারের ভেতরেই থাকে আমাদের হিরো মাইক মেসন। একদিন সে দেখতে পায় যে একটা সাপ্লাই নৌকা তার দিকেই এগিয়ে আসছে। আসলে ওই সাপ্লাই নৌকাটাতেই ছিল তার সারা সপ্তাহের খাবার আর পানির একমাত্র সাপ্লাই। তো নৌকাটা তীরে এসে পৌঁছানোর সাথে সাথে একজন লোক তার 10 বছরের ভাতিজি জেসিকে আইল্যান্ডে ডেলিভারি দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। জেসি মাইকের রুমের বাইরে জিনিসপত্রগুলো রেখে দেয়, আর সে ওইসব সাপ্লাইয়ের সাথে ছোট্ট একটা গিফটও রেখে দেয় যেন সে কোনো দিন মাইককে অন্তত দেখতে পারে, তাকে চিনতে পারে। কিন্তু মাইকের এইসব কোনো কিছুতেই কিচ্ছু যায় আসে না, সে কখনোই কারো সামনে আসে না। জেসি সেখান থেকে চলে যায়, আর এভাবে আরও বেশ কয়েক মাস কেটে যায়। এখন আমরা দেখতে পাই যে মাইক খুবই সাধারণ জীবনযাপন করে, আর চুপচাপ সে নিজের রুমের ভেতরে বসে থাকে, কারণ তার বন্ধু বলতে শুধুমাত্র একটা কুকুরই ছিল। দাবা খেলাটাই ছিল এমন একটা জিনিস যেটা থেকে মাইক সামান্য একটু আনন্দ পায়। একদিন জেসি আবারও একটা ডেলিভারি দিতে এখানে চলে আসে, আর এবার সে মাইককে ডাকতে শুরু করে। মাইক এবার ঘরের ভেতরেই ছিল, তাই সে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। জেসি তাকে বলে যে আমি তো মাসের পর মাস ধরে ডেলিভারির সাথে একটা উপহারও দিয়ে যাই, কিন্তু তুমি তো কোনো দিন আমার গিফটটা ঘুরেও দেখো না। মাইক তাকে বলে যে তোমার কাল থেকে এখানে আসার আর কোনো দরকার নেই। জেসি তখন তাকে বলে যে তুমি খুবই বাজে একটা মানুষ। মাইক মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়, আর জেসিও নিজের নৌকার দিকেই চলে যায়। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে একটা সামুদ্রিক ঝড় উঠে যায়, আর জেসির নৌকাটাও পানিতে ডুবে যায়। মাইক আবার নিজের জানালা দিয়ে এই সব কিছু দেখে ফেলে। সে একটুও চিন্তা না করে নিজের নৌকাটা বের করে ঝড়ের মাঝে ছুটে চলে যায়। সে পানিতে ঝাঁপ দেয় আর জেসির কাছে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে জেসির চাচা আর বেঁচে নেই। সে কোনো রকমে জেসিকে নিজের নৌকার উপরে তুলে আনে, আর বেশ কিছুক্ষণ চেষ্টার পরে জেসির জ্ঞানও ফিরে আসে। মাইক জেসিকে নিজের ঘরে নিয়ে যায়, আর সে দেখতে পায় যে জেসির পায়ে খুবই বাজেভাবে আঘাত লেগে গেছে। মাইক এখন জেসিকে তার চাচার মৃত্যুর খবরটা জানিয়ে দেয়, আর এই কথা শুনে জেসি পুরোপুরি ভেঙে যায়। তো যাই হোক, পরদিন সকালে মাইক তার ক্ষতস্থানটা চেক করে, আর দেখতে পায় যে বাচ্চাটার ক্ষত বেশ গভীর ছিল। সে যতটা পারত যত্ন করে সেখানে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। জেসি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার বাড়ির লোকজনদেরকে খবর দিয়েছো? মাইক তাকে বলে যে আমি জানি তোমার বাড়িতে কেউ নেই, তুমি শুধু তোমার চাচার সাথেই থাকতে। জেসি অবাক হয়ে যায় এটা ভেবে যে এই লোকটা তার ব্যাপারে এত কিছু কিভাবে জানে। মাইক তাকে বলে যে আসলে তোমার চাচা আমার অনেক ভালো বন্ধু ছিল, আমরা দুজনে একসাথেই নেভিতে কাজও করতাম। এরপর মাইক জেসিকে একা রেখে তার রোজগার কাজকর্ম করার জন্য বাইরে চলে যায়। সে চলে যাবার পরে জেসি ঘরের ভেতরে একটা ছুরি খুঁজে পায়। সে নিজের আত্মরক্ষার জন্য ছুরিটা নিজের কাছে লুকিয়ে রেখে দেয়, আর সেই রাতে জেসি স্বপ্নে খুবই খারাপ কিছু একটা দেখে আর ভয়ে চিৎকার করে ওঠে, যার কারণে মাইকেরও ঘুম ভেঙে যায়। আর সে যখন জেসির কাছে যায় তখন জেসি হঠাৎ করে ওই ছুরিটা বের করে ফেলে। মাইক এতে একটুও ভয় পায় না, উল্টে সে জেসিকে বুঝিয়ে বলে যে যদি কখনো নিজেকে বাঁচানোর দরকার পড়ে তাহলে ছুরি ঠিক এইভাবে ধরতে হয়। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক সপ্তাহ পার হয়ে যায়, আর এখন মাইক জেসির একদম নিজের মেয়ের মতো করে খেয়াল রাখে। জেসি ও মাইকের কুকুরটার সাথে বেশ ভালোভাবে মিশে গিয়েছিল, আর ঘন্টার পর ঘন্টা সে ওই কুকুরটার সাথে খেলতে পারত। সে কুকুরটার নাম দেয় টমি। সে দাবা খেলতেও জানতো, যেটা দেখে মাইক বেশ ইমপ্রেস হয়ে যায়।
তো যাই হোক, এভাবে বেশ কদিন কাটানোর পরে মাইক আবারও জেসির পা চেক করে। সে দেখতে পায় যে ক্ষতটা এখনও ভালোভাবে শুকায়নি। তাই সে সিদ্ধান্ত নেয় যে সঠিক ঔষধপত্র আনার জন্য তাকে মেইনল্যান্ডে যেতে হবে। তাই সে নিজের ছোট্ট নৌকাটা বের করে আর কাছেরই একটা শহরে চলে যায়। স্টোরে গিয়ে সে সিকিউরিটি ক্যামেরা এড়িয়ে চলার জন্য নিজের মুখ ঢেকে ফেলে। অন্যদিকে লন্ডনে সরকারি কর্মকর্তাদের একটা হিয়ারিং চলছিল। সেখানে স্যাম নামের একজন লোকের উপরে কেস চলছিল, কারণ সে নাকি প্রজেক্ট ইভা অ্যাডামস নামের একটা প্রোগ্রাম তৈরি করেছে। এই প্রোগ্রামটা অবৈধভাবে সারা দুনিয়ার সমস্ত ফোন কমিউনিকেশনের ডেটা সরাসরি MI6কে দিয়ে দেয়, যেটা প্রাইভেসি রাইটসের একেবারে লঙ্ঘন ছিল। স্যাম এখানে নিজের আত্মপক্ষ সমর্থন করে বলে যে এই প্রজেক্ট অসংখ্য সন্ত্রাসী হামলা রুখে দিয়েছে আর লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে। কিন্তু এই সব কিছু শোনার পরেও কোর্ট সেই প্রোগ্রামটাকে সাথে সাথে বন্ধ করে দেবার আদেশ দেয়। এরপর পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য স্যাম সরাসরি প্রাইম মিনিস্টার ড্যানির কাছে চলে যায়। ড্যানি খুব ভালো করেই জানে যে এই প্রোগ্রামটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ইলেকশন একেবারেই সামনে ছিল, তাই সে কোর্টের অর্ডার অমান্য করার সাহস দেখায়নি। এই কারণে তার হাত রীতিমতো বাধা হয়ে গিয়েছিল। সে স্যামকে বলে যে দেখো, ইলেকশন পর্যন্ত এইসব কিছু বন্ধ করে রাখো, যদি কোনো অপারেশন করো তবে কারো নজরে যেন সেটা না আসে। এই কথা শুনে স্যাম রাজি হয়ে যায়। আর এখন সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে মাইক জেসির জন্য কিছু নতুন জামা কাপড়ও কিনে নেয়। সে যখনই ফিরে আসার প্রস্তুতি নেয়, ঠিক তখনই হঠাৎ করে সে কয়েকজন ইনফ্লুয়েন্সারের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রেকর্ড হয়ে যায়। আর এই ভিডিওটা MI6-এর ওই প্রজেক্টের নজরে পড়ে যায়। সিস্টেম মাইকের ফেস স্ক্যান করে আর তাকে ফ্ল্যাগ করে নেয়। আর এই ইনফরমেশন সরাসরি MI6-এর নতুন ডিরেক্টর রোজের কাছে পৌঁছে যায়। আর সে যখন ফাইলটা চেক করে তখন দেখতে পায় যে সেখানে মাইকের চেহারা ছিল আলাদা। সে আসলে একজন আন্তর্জাতিক সন্ত্রাসী যে কিনা একাধিক বোমা হামলা করেছে। তো রোজ সাথে সাথে তার টিমকে অর্ডার দেয় যে তাড়াতাড়ি একটা স্পেশাল টাস্ক ফোর্স পাঠাও আর মাইককে ধরে নিয়ে এসো। তো এরপর আমরা মাইককে দেখতে পাই যে কিনা জেসির ক্ষতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আর জেসি নিজেও মাইকের কাছ থেকে নতুন জামা কাপড়গুলো পেয়ে অনেক খুশি হয়ে যায়। এখানে সন্ধেবেলায় তারা দুজন যখন ডিনার করতে থাকে, ঠিক তখনই মাইক বাইরে থেকে কোনো কিছু একটার শব্দ শুনতে পায়। সে বাইরে তাকিয়ে দেখে যে একটা ছোট্ট নৌকা তাদের দিকে এগিয়ে আসছে। অনেকগুলো অফিসার আইল্যান্ডের দিকে আসতে থাকে, কিন্তু মাইক কোনো অংশেই কম ছিল না। সে এই আইল্যান্ডের বিভিন্ন জায়গাতে ট্র্যাপ বা ফাঁদ লাগিয়ে রেখেছিল, যেগুলো সে সাথে সাথে অ্যাক্টিভেট করে দেয়। তো বেশিরভাগ অফিসার আইল্যান্ডের কিছু দূর এগোতেই সেই ফাঁদে পড়ে মারা যায়। তো এখানে একজন অফিসার মাইককে দেখেও ফেলে আর সে তার দিকে ফায়ারও করে দেয়। একটা গুলি মাইকের গায়ে লেগেও যায়, কিন্তু তাতে তার খুব বেশি কিছু যায় আসে না। মাইক খালি হাতেই তাদের সবাইকে শেষ করে ফেলে। তো এই অফিসারদের মধ্যে কেউই মাইকের স্পিড আর স্কিলের সঙ্গে পাল্লা দিতেই পারে না। তাদের মধ্যে একজন অফিসার আবার ঘরের ভেতরে ঢুকে যায়। জেসিকে বাঁচানোর জন্য টমি সেই অফিসারের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু সে টমিকে গুলি করে মেরে ফেলে। সে জেসিকে তুলে নিয়ে যেতে থাকে, কিন্তু মাইক সেটা দেখে ফেলে আর তাকে শ্যুট করে দেয়। এরপর সে জেসিকে একটা নিরাপদ জায়গাতে লুকিয়ে রাখে যতক্ষণ না সবাই মারা যায়। মাইক ততক্ষণ সেই অফিসারদের মারা কন্টিনিউ করতে থাকে। এরপর সে জেসির কাছে যায় আর তাকে বলে যে আমাদের খুবই তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। সে টমির মৃতদেহ দেখে একেবারেই ভেঙে পড়ে, কিন্তু এই মুহূর্তে তার কাছে শোক পালন করার মতো কোনো সময় ছিল না। সে আর জেসি একটা নৌকাতে করে এখান থেকে চলে যায়। অপরদিকে MI6-এর হেডকোয়ার্টার্সে রোজ এই পুরো অপারেশনটা লাইভ দেখতে পারে। সে মাইকের স্কিল দেখে অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে যে মাইক আসলে কোনো সাধারণ সন্ত্রাসী নয়। তাই সে তার সবচেয়ে ভয়ঙ্কর অফিসার ডেল্টা অফিসার জেমসকে মাইককে ধরার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়। এরপর আবারও সিন চেঞ্জ হয় আর জেসি খেয়াল করে যে মাইকের শরীর থেকে রক্ত বের হচ্ছে। সে ওই লোকগুলোর ব্যাপারে মাইককে জিজ্ঞাসা করে আর মাইক তাকে বলে যে ওরা সবাই আমার অতীতের ভূত ছিল, যারা আমাকে ভয় দেখাতে এসেছিল। সে জেসিকে একটা বন্দুক দেয় আর সেটা কিভাবে চালাতে হয় সেটাও শিখিয়ে দেয়। এরপর সে নিজের নৌকাটা একটা ঘরের দিকে ঘুরিয়ে নেয়, কারণ নিজের ক্ষতের চিকিৎসা করার জন্য তার মেডিকেল সাপ্লাই দরকার ছিল। সে ফার্স্ট এইডের জন্য একটা ঘরের ভেতরে ঢুকে পড়ে আর সেখানে একটা বাচ্চা ছেলে তাকে দেখে ফেলে। আর পরের মুহূর্তে ছেলের বাবা মাইকের দিকে বন্দুক তাক করে ধরে। এটা দেখে জেসি সেখানে চলে আসে আর উল্টে ছেলেটার বাবার দিকে এসে বন্দুক তাক করে ধরে। সে ওই লোকটাকে মাইকের ক্ষতস্থান দেখিয়ে বলে যে প্লিজ ওনাকে একটু সাহায্য করুন। লোকটা রাজি হয়ে যায়। অন্যদিকে MI6-এর
রোজের টিমের একজন অফিসার জানতে পারে যে তারা আসলে যেই সন্ত্রাসীর প্রোফাইলের সাথে মাইককে ম্যাচ করেছে, মাইক আসলে সেই লোকটা ছিলই না। কেউ একজন ইচ্ছে করে তাদের প্রোফাইল অদল বদল করে দিয়েছে। তারা আরেকটু ঘাটাঘাটি করে এটাও জানতে পারে যে মাইকের আসল ফাইলগুলো সিস্টেম থেকে ডিলিট করে দেয়া হয়েছে, সেখানে শুধু একটা ভুয়া ডেথ সার্টিফিকেট রেখে দেয়া হয়েছে। তো শেষমেশ সত্যিটা আরও একটু ঘাটাঘাটি করলে সবার সামনে চলে আসে, কারণ মাইক ছিল MI6-এর একজন প্রাক্তন এজেন্ট। এটা জানতে পেরে রোজ একদম চমকে যায়। এখন তার জবাব চায় যে মাইক আসলে কে আর কেনই বা তার সাথে এইসব কিছু করা হয়েছে, আর এই জবাব শুধুমাত্র একজন মানুষই দিতে পারবে, সে হলো স্যাম। অন্যদিকে স্যাম এটাও জানতে পারে যে মাইক এখনো বেঁচে আছে। সেও সমানভাবে অবাক হয়ে যায় যে কিভাবে মাইক এখনো বেঁচে আছে। সে সাথে সাথে জেমসকে একটা মেসেজ পাঠায় আর বলে যে মাইক খুবই বিপজ্জনক একজন মানুষ। সে একসময় একজন ব্ল্যাক কাইট ডেল্টা অপস ছিল। ওকে দেখা মাত্রই শ্যুট করে দাও আর ওই মেয়েটাকেও মেরে ফেলো। অন্যদিকে ওই বাড়ির লোকটা মাইকের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়, আর মাইক যখন এখান থেকে বের হতেই যাবে ঠিক তখনই সে জানতে পারে যে ওই বাচ্চা ছেলেটা পুলিশকে কল করে দিয়েছে। মাইক ওই পরিবারকে লুকিয়ে পড়তে বলে, কারণ ততক্ষণে অফিসারেরা পুরো বাড়িটাই ঘিরে ফেলেছিল। রোজ তার টিমের সঙ্গে মনিটরে সব কিছু দেখতে থাকে যে অফিসারেরা এই ঘরের ভেতরে ঢোকার সাথে সাথে ওই বাবা আর ছেলে দুজনেই বাইরের দিকে দৌড়ে পালায়। জেমস, যে কিনা স্নাইপার পজিশনে ছিল, সে ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে। মাইক বাচ্চাটাকে বাঁচিয়ে নেয় আর জেসিকে নিয়ে পেছনের দিকে চলে যায়। সেখানে অনেক পুলিশ অফিসার ছিল, কিন্তু পুলিশ অফিসার যতই থাক না কেন মাইকের যেন তাতে কোনো কিছুই যায় আসে না। সে একাই ওই সকল পুলিশ অফিসারদেরকে মেরে ফেলে আর তাদের অস্ত্র আর গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। জেমসও তাদের পেছনে ধাওয়া করে আর মাইকের গাড়ি লক্ষ্য করে এলো পাথারি ফায়ারিং করতে থাকে। মাইক কোনো রকমে জেমসের গাড়িটাকে উল্টে দেয় আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রোজ স্যামকে কল করে আর মাইক মেসনের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে জানতে চায় যে মাইকের ফাইলগুলো ডিলিট করা কেন। স্যাম তাকে জানায় যে বহু বছর আগে সে নিজেই এই ব্ল্যাক কাইট অপস ডিপার্টমেন্টটা তৈরি করেছিল। মাইক মেসন ছিল ওই ডিপার্টমেন্টের প্রথম অফিসার, একজন এলিট অ্যাসাসিনস, যে কিনা প্রত্যেকটা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করত আর দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মানুষদের সে শেষ করে দিতে পারত চোখের পলকেই। কিন্তু স্যাম একবার তাকে একটা অ্যাসাইনমেন্ট দেয় যে একজন ফরেন অফিসারকে মারতে হবে, যে কিনা দেশের জন্য অনেক বড় হুমকি ছিল। মাইক সেই অ্যাসাইনমেন্টটা পূরণ না করে স্যামকে এই কাজ করবে না বলে সরাসরি না করে দেয়। আর এই কারণেই স্যামের মনে হয় যে মাইক নিজেও হয়তো ওই টার্গেটের সঙ্গে হাত মিলিয়েছে। মাইক নিজেই একটা থ্রেট বা হুমকিতে পরিণত হয় তাদের জন্য। তাই স্যাম রোজকে বলে যে মাইক আমার তৈরি করা সবচেয়ে ভয়ঙ্কর একজন এজেন্ট। ওকে থামাতে চাইলে তোমার কাছে যত লোক আছে সবাইকে ওর পেছনে লাগাতে হবে। ওকে একা মনে করে দুর্বল ভাবার ভুল একেবারেই করবে না, কারণ এতে করে তোমার সকল অফিসারেরা মারা যেতে পারে। রোজ স্যামের সকল কথা শোনে, কিন্তু স্যামের উপরে তার কোনো ভরসা ছিল না। তাই সে তার টিমকে মাইকের ব্যাপারে আরও ইনফরমেশন জোগাড় করার জন্য কাজে লাগিয়ে দেয়। আর কিছুক্ষণ পরেই সে জানতে পারে যে আসলে মাইককে যেই ফরেন অফিসারকে মারার জন্য পাঠানো হয়েছিল সে আসলে চ্যাড নামের একজন বিজ্ঞানী ছিল। সে ক্যান্সারের ট্রিটমেন্ট একেবারে ফ্রিতে মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিল। স্যাম এখানে বড় একজন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কথায় ওই লোকটাকে মেরে ফেলতে চেয়েছিল, কারণ ওই কোম্পানিগুলো তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচতে চেয়েছিল। কারণ যদি ক্যান্সারের ঔষধ সকলের হাতে হাতে আর এত কম খরচে পৌঁছে যায় তাহলে তাদের কোম্পানির বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হবে। আর ঠিক এই কারণেই মাইক ওই লোকটাকে মারার অর্ডার রিফিউজ করে দেয় এবং MI6-এর বিরুদ্ধে চলে যায়। তো স্যাম এখানে সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে সব কিছু মনিটর করতে থাকে আর বুঝতে পারে যে রোজ আসলে তার সত্যিটা জেনে গেছে আর সে কোনোভাবেই এখন পিছিয়ে আসার পাত্রী ছিল না। এদিকে মাইক আর জেসি গাড়ি চালিয়ে যেতে থাকে। জেসি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে তোমার পরিবারের কাছে নিয়ে যাচ্ছ? মাইক তাকে জানায় যে তার কোনো পরিবার নেই। সে আরও বলে যে পরিবার একজন মানুষের দুর্বলতা আর বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপর তার একটা চার্চে গিয়ে পৌঁছায় আর ফাদার ডিকের সঙ্গে দেখা করে। ডিক আসলে মাইকের পুরনো পার্টনার ছিল আর সে MI6-এর প্রাক্তন আইটি স্পেশালিস্ট ছিল। ডিক মাইককে এত ছোট একটা মেয়ের সাথে দেখে বেশ অবাক হয়ে যায়। মাইক তাকে বুঝিয়ে বলে যে জেসি আসলে ভুল সময়ে ভুল জায়গাতে চলে এসেছিল। ও আমার সাথে থাকার কারণে এখন ওর পেছনে ওকে মারার জন্য শত শত এজেন্ট নেমে পড়েছে। আমাকে ওকে বাঁচাতেই হবে। এরপর তারা দুজন মিলে EVA সিস্টেমটা হ্যাক করে আর সেটাকে অ্যাক্টিভেট করে ফেলে। ডিক এটা খুঁজে বের করে যে MI6
MI6 কেন মাইককে মারার জন্য তার পেছনে হাত পা ধুয়ে লেগে পড়েছে। এমনকি তার নতুন পরিচয় সবার সামনে এক্সপোজ হয়ে গেছে এবং ইচ্ছে করেই তাকে একটা টেরোরিস্ট প্রোফাইলের সঙ্গে লিঙ্ক করে দেয়া হয়েছে। তারা বুঝতে পারে যে এইসবের পেছনে স্যামের হাত রয়েছে। মাইক ডিককে বলে যে আমি আমাদের ওই থ্রেডটাকে শেষ করে আসার আগ পর্যন্ত তুমি প্লিজ জেসিকে একটু সেফ রেখে দিও। ডিক প্রথমে রাজি হয় না, কিন্তু জেসি এখানে ডিকের ক্যান্সারের ঔষধগুলো চিনে ফেলে। সে বলে যে আরে আমি এই ঔষধগুলো তো চিনি, আমার মা বেশ কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, আমার মাও এই ঔষধগুলো খেত। তো এই কথা শুনে ডিক এবার স্বীকার করে নেয় যে হ্যাঁ 5 মাস আগে তার ক্যান্সার ধরা পড়েছে। মাইক তার পুরনো বন্ধুর ক্যান্সারের কথা শুনে মনে অনেক কষ্ট পায়, আর তারা সিদ্ধান্ত নেয় যে তারা চেইন নামের একজন লোকের সঙ্গে যোগাযোগ করবে যে কিনা একজন ভয়ঙ্কর ক্রিমিনাল ছিল। কিন্তু এই মুহূর্তে চেইনের সাহায্য তাদের অনেক দরকার। তো এখন ডিক গাড়ি রেডি করার জন্য বাইরে চলে যায়, আর তখনই মাইকের মনে হয় যে খারাপ কিছু ঘটতে চলেছে, কারণ তখনই সেখানে জেমস চলে আসে আর মাইক এবং জেমসের সঙ্গে ভয়ঙ্কর হাতাহাতি লড়াই শুরু হয়ে যায়। তারা দুজনেই হাইলি ট্রেন্ড কিলার ছিল, আর তাদের এই লড়াইটা ছিল দেখার মতো। মাইক এখানে জেমসকে আক্রমণাত্মকভাবে আহত করে ফেলে, আর তারপর সে জেসিকে নিয়ে ডিকের সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও জেমস তাদের পিছু ছাড়ে না, সে ফুল স্পিডে তাদের পিছু নেয়, কিন্তু তাদেরকে ধরতেই পারে না। জেসি এবার জিজ্ঞাসা করে যে ওই ভয়ঙ্কর লোকটা কে ছিল। ডিক তাকে বুঝিয়ে বলে যে জেমস হলো মাইকেরই ইয়াঙ্গার ভার্সন, সে ছিল সেই এজেন্ট যে কিনা MI6-এ মাইকের জায়গা নিয়েছিল। এখন সে ঠিক ওই কাজগুলোই করে যেগুলো একসময় মাইক করে বেড়াতো। তো যাই হোক, এরপর মাইক আর জেসি শহরের ভেতরে একা চেন নামের সেই লোকের সঙ্গে দেখা করতে চলে যায়। জেসি জিজ্ঞাসা করে যে আমি কেন তোমার সঙ্গে থাকতে পারবো না। মাইক তাকে বোঝায় যে আমার পেছনে বিপদ ঘুরে বেড়াচ্ছে, আর সেটা অনেক বড় মাপের বিপদ, আর সেটাকে থামানোর একটাই উপায়, সেটা হলো সমস্যার মূলে গিয়ে মূল সমস্যাটাকে শেষ করে দেয়া। জেসি তাকে দিয়ে প্রমিস করায় যেন সে বেঁচে থাকে আর সে যেন আবারও তার কাছে ফিরে আসে, কিন্তু মাইক কোনো উত্তর দিতে পারে না। তো সেই রাতের বেলা তারা একটা নাইট ক্লাবে পৌঁছে যায়। সিকিউরিটি ক্যামেরা তাদের ছবি তুলে নেয়, আর স্যাম এবং রোজ দুজনের কাছেই অ্যালার্ট চলে যায়। তারা দুজনেই নিজেদের টিমকে ওই লোকেশনে পাঠিয়ে দেয়, আর ভেতরে মাইক চেন নামের সেই লোকের সঙ্গে দেখা করে যে কিনা একজন বড়সড় ক্রাইম বস ছিল। মাইককে দেখে সে একেবারে চমকে যায়, তার মনে হয়েছিল যে মাইক হয়তো মারা গেছে। মাইক চেনকে বলে যে জেসিকে স্পেনে পাঠিয়ে দিতে, তাকে একটা নতুন আইডেন্টিটি আর টাকা দিয়ে সেফ রাখতে। চেন প্রথমে রাজি হয় না। মাইক তাকে বোঝায় যে আমার হ্যাকারের কাছে ওই কন্টেইনারগুলোর ব্যাপারে একেবারে ডিটেল ইনফরমেশন রয়েছে, যেগুলোর ভেতরে তুমি পাচার করা মেয়েদেরকে লুকিয়ে রাখো। তুমি যদি সাহায্য না করো তাহলে এই সকল ইনফরমেশন সোজা MI6-এর কাছে চলে যাবে, যার কারণে তোমার মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যাবে। চেন এই কথা শুনে হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে যে মাইকের কথা না মানলে তার অনেক ক্ষতি হয়ে যাবে, তাই সে এখন সবকিছু ব্যবস্থা করার জন্য মাইককে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। এইদিকে মাইক জেসিকে একা একা বিদেশে পাঠিয়ে দিচ্ছে, এটা ভেবে জেসি অনেক মন খারাপ করে। তো যাই হোক, কিছুক্ষণ পরে চেন একটা পাসপোর্ট আর কিছু ক্যাশ টাকা নিয়ে ফিরে আসে, আর তাদেরকে বলে যে ডকসে তাদের লোকের সঙ্গে দেখা করতে। সে জেসিকে স্পেনে পৌঁছে দেবে। মাইক তার কথায় রাজি হয়ে যায়, আর তারা যখন ক্লাব থেকে বের হয় ঠিক তখনই স্যাম আর রোজের টিমের অনেক অফিসার এই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। মাইক সাথে সাথে অ্যাটাক করা শুরু করে দেয়, সে সবাইকে এক এক করে মেরে ফেলতে থাকে। মাইকের স্কিল আর স্পিড এত বেশি ছিল যে কোনো অফিসারই তার সামনে পাত্তাই পাচ্ছিল না। মাইক একাই পুরো ক্লাবের ফ্লোরে রীতিমতো লাশের পাহাড় বানিয়ে দেয়। কিন্তু মাইক যখন মারামারিতে ব্যস্ত ছিল তখনই একজন অফিসার জেসিকে ধরে ফেলে আর জোর করে একটা কালো ভ্যানের ভেতরে টেনে নিয়ে যায়। আর এবারই প্রথম মাইক জেসিকে বাঁচানোর জন্য কিছুই করতে পারে না, তাই মাইক সাহায্যের জন্য ডিককে কল করে। সে ওই ভ্যানের লোকেশন জানতে চায়। সাথে সাথে ডিক সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে আর মাইককে ওই ভ্যানের রাস্তা দেখিয়ে দেয়। মাইক এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বাইরে চলে যায়, আর রাস্তায় প্রত্যেকটা অফিসারকে সে শেষ করে দেয়। সে অফিসারদেরকে মারছিল আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল ওই ভ্যানের কাছাকাছি, আর ফাইনালি সে ওই ভ্যান থেকেও জেসিকে বাঁচিয়ে নেয়।
আর এতক্ষণে জেসি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। আর অবশেষে সে এটাও বুঝতে পেরেছিল যে মাইক তাকে এতক্ষণ ঠিক কোন বিপদের কথা বলেছিল। তারা সেখান থেকে এখন প্রাণ বাঁচিয়ে নিয়ে পালিয়ে যায়, কিন্তু জেমস এখনও তাদের পিছু ছাড়ে না। সে আবারও তাদেরকে ধরার জন্য ছুটে যেতে থাকে। আর অবশেষে মাইক আর জেসি ডকসে গিয়ে পৌঁছে যায়। তারা দেখতে পায় যে চেইনের একটা লোক নৌকা নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। তাই মাইক জেসিকে বলে যে তুমি স্পেনে একেবারে সেফ থাকবে, তুমি ওর সাথে চলে যাও। জেসি তাকে বলে যে এতগুলো বছর ধরে তুমি তো আমার একমাত্র পরিবার ছিলে, তোমাকে ছেড়ে আমি যাব না। মাইক তাকে কথা দেয় যে দেখো তোমার কিচ্ছু হবে না, আমি তোমার সাথে অবশ্যই স্পেনে গিয়ে দেখা করব। কিন্তু তখনই হঠাৎ করে একটা গুলির শব্দ শোনা যায়। মাইক জেসিকে ধাক্কা দিয়ে বোটের ভেতরে ফেলে দেয় আর চেইনের লোকেরা সেই বাচ্চাটাকে ওখান থেকে নিয়ে বেরিয়ে পড়ে। মাইক ঘুরে দেখতে পায় যে জেমস তার দিকে এগিয়ে আসছে। সে জেমসকে কোনো অস্ত্র ছাড়া শুধুমাত্র ফিস্ট ফাইট বা হাতাহাতি লড়াই করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এটা ছিল জেমসের জন্য নিজেকে প্রমাণ করার একটা সুযোগ, তাই সে তার এই চ্যালেঞ্জ গ্রহণ করে। আর এখন দুজন এলিট অপারেটিভ এক ভয়ঙ্কর লড়াইয়ে মেতে ওঠে, যে লড়াইয়ের শেষ হবে কোনো একজনের মৃত্যুতে। এটা ছিল ব্ল্যাক কাইট ডেল্টা অপারেশনের 1 এবং 2 নম্বর অফিসারের মুখোমুখি এক ভয়ঙ্কর লড়াই। একের পর এক গাঢ় পাঞ্চ চলতে থাকে আর মাইক প্রমাণ করে দেয় যে সে হয়তো বুড়ো হয়ে গেছে, কিন্তু বাঘ বুড়ো হলেও বাঘই থাকে, বরং তার শিকারের অভিজ্ঞতা অনেক বেড়ে যায়। সে একটা বড় লোহার পাইপ তুলে নেয় আর জেমসকে সর্বশেষ আঘাতটা করে সেখানেই মেরে ফেলে। এরপর মাইক সেখান থেকে চলে যায় আর পরদিন স্যাম নিজের বাড়িতে থাকে। আর সে যখন দেখতে পায় যে তার সকল গার্ডেরা মারা গেছে, তখন সাথে সাথে বুঝতে পারে যে মাইক এখন তার ঘরের ভেতরে আছে আর এখন মরার পালা তার। স্যাম তাকে বলে যে তুমি আমাদের ব্যবহার করা সেরা একটা অস্ত্র ছিলে, কিন্তু তারপর তুমি অর্ডার মানা বন্ধ করে দিলে। এই কাজটা তুমি একেবারে ঠিক করনি। মাইক তাকে উত্তর দেয় যে আমি যদি টাকার জন্য মানুষই মারতে চাইতাম তাহলে তো আমি কন্ট্রাক্ট কিলার হয়ে যেতাম, তোমাদের MI6-এ আমি কখনো যোগই দিতাম না। স্যাম তার সঙ্গে তর্ক করে বলে যে টাকা দিয়েই তো সকল দুনিয়া চলে, তুমি টাকার জন্য কাজ করনি, দেখো তোমার বদলে অন্য অনেকেই তোমাকে মারার জন্য টাকা নিয়ে গেছে। সে মাইককে একসঙ্গে কাজ করার আরও একটা সুযোগ দেয় আর বলে যে তারা দুজন মিলে পুরো MI6 চালাতে পারবে, তারা পুরো দুনিয়া কাঁপিয়ে দিতে পারবে। মাইক তাকে বলে যে আমি যদি সেটাই চাইতাম তাহলে তো 10 বছর আগে সেটা করে ফেলতে পারতাম। এটা বলে সে স্যামকে গুলি করে সেখানে মেরে ফেলে। এখন 1 মাস পর স্পেনে জেসিকে একটা রেস্টুরেন্টের মধ্যে বসে থাকতে দেখা যায়। আর এদিকে MI6-এর অফিসে বসে রোজ EVA প্রোগ্রামের মাধ্যমে জেসিকে মনিটর করতে থাকে। সে বুঝতে পেরেছিল যে মাইক কখনোই জেসিকে এভাবে একা ফেলে যেতেই পারে না। রোজ এটাও বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে আসলে মাইকই রয়েছে। আর এদিকে বাইরে থেকে মাইক জেসির জন্য একটা উপহার পাঠায়। সেই উপহারটা ছিল দাবার একটা রানীর গুটি। গিফটটা দিয়ে সে হাসতে হাসতে দূরে চলে যায়। আর ভেতরে জেসি উপহারটা হাতে পাওয়ার সাথে সাথে বুঝতে পারে যে মাইক এখনও বেঁচে আছে, আর সঠিক সময় হলে সে তার সঙ্গে অবশ্যই দেখাও করতে আসবে। সে নিজেও মুচকি হাসে। আর এরই মাধ্যমে গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কাছে এটা আমাদের হিরো জেসনের 8-10টা মুভির মতোই মনে হয়েছে, কারণ দেখা যায় যে জেসন যদি 10টা মুভি করে তার মধ্যে 8টাতেই সে কোনো না কোনো সিক্রেট এজেন্ট হিসেবেই কাজ করে, যে কিনা রিটায়ার হয়ে গেছে। গতানুগতিক মুভি ছিল, অ্যাকশন দেখার জন্য আপনারা দেখতে পারেন, আদারওয়াইজ শুধুমাত্র এক্সপ্লেন দেখলেই হয়ে যাবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।